বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনের শিক্ষার্থীরা, বিশেষ করে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির যাদের সাথে আমার ক্রিমিনাল অ্যাডভোকেসি অ্যান্ড প্র্যাকটিস ক্লাসটি রয়েছে, তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসের আয়োজন করা। পাশাপাশি যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যারা সদস্য হতে চান বা যারা পরীক্ষা দিতে চান, তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আরও বলতে চাই যে শুধুমাত্র যে জুডিশিয়াল সার্ভিস বা বার কাউন্সিল বা নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। কেননা আমরা জানি না যে ক্রিমিনাল অ্যাডভোকেসি বা ক্রিমিনাল ক্লাসটি ক্রিমিনাল কেসটি কেমন করে ডিল করতে হয়। সেই অভিপ্রায়ে মূলত আমাদের এই ক্লাসের আয়োজন করা। আর এই পুরো সময়টি, অর্থাৎ এই পুরো সময়টি আপনাদের সাথে আমি থাকবো। আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সদ্য জেলা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত, পোস্টিংয়ের অপেক্ষমান। আসুন আমরা দেখি বোর্ডে আমরা কোন কোন বিষয়গুলো আমরা শেয়ার করি। ক্রিমিনাল অ্যাডভোকেসি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ আমরা এর উপরে আমরা 20টা ক্লাস আপনাদের সাথে শেয়ার করব। এই 20টা ক্লাসের মধ্যে কোন কোন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাদেরকে দিতে চাই। 1 নম্বর হলো যে কোড অফ কন্ডাক্ট অফ দ্য লয়ার্স, অর্থাৎ একজন আইনজীবী হিসেবে একজন আইনজীবীর কী কী ভূমিকা থাকে বা কী কী দায়িত্ব থাকে। আমরা জানি যে একজন আইনজীবীর 4 রকমের দায়িত্ব থাকে। একটা হলো যে তার ক্লায়েন্টের প্রতি দায়িত্ব থাকে, ফিলো অ্যাডভোকেটসের প্রতি দায়িত্ব থাকে, কোর্টের প্রতি থাকে এবং পিপল অ্যাট লার্জের প্রতি থাকে। সেই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করতে হবে। 2 নম্বর যে চ্যাপ্টারে আমরা শেয়ার করতে চাই সেটা হলো কোয়ালিটিস অফ অ্যান অ্যাডভোকেট, একজন আইনজীবীর কী কী গুণাবলী থাকা দরকার। অর্থাৎ ক্রিমিনাল অ্যাডভোকেসি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ ক্রিমিনাল কেস ডিল যে সমস্ত আইনজীবীরা করেন তার কী কী গুণাবলী থাকা দরকার। অর্থাৎ আইনজীবী হলেই তার গুণাবলীগুলো কী কী হবে, সেই কোয়ালিটিস অফ অ্যাডভোকেট, অর্থাৎ একজন আইনজীবীর কী কী গুণাবলীগুলো থাকা দরকার, এই বিষয়টি আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টারে আমরা শেয়ার করব। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রেস কোড, আপনারা জানেন যে আইনজীবী হলে একটা নির্দিষ্ট ড্রেস পড়তে হয়। অ্যান্ড মোড অফ স্পিকিং ইন দ্য কোর্টরুমে কীভাবে কথা বলবেন। অর্থাৎ একজন আইনজীবী ইচ্ছা করলে সব যেন তেনভাবে কথা বলতে পারেন না, তার কথা বলার কিছু স্টাইল থাকে। সেই স্টাইলগুলো অবশ্যই আইন কর্তৃক নির্ধারিত। যেমন কোর্টে মে ইট প্লিজ ইউর অনার বলে শুরু করতে হয়, কিন্তু সেই কথাগুলো কেমন করে শুরু করবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করবো এই চ্যাপ্টারে। এরপরে ক্লায়েন্ট ইন্টারভিউইং, দেখেন ক্লায়েন্টকে আমরা বলে থাকি যে আমরা বলে থাকি ইটস এ ব্লেসিং ফর দ্য লয়ার। ক্লায়েন্ট আসবে না, আপনি কীভাবে ফি পাবেন, আর কীভাবে ফি না পেলে আপনার সংসার চলবে কেমনে, আপনি বড় লোক হবেন কেমনি, বা আপনি টাকার মালিক হবেন কেমনি। অর্থাৎ ক্লায়েন্ট হলো আপনার কি আমরা বলি যে অন্নপন্না, অর্থাৎ ক্লায়েন্ট হলো আপনার জন্য ব্লেসিংস। সুতরাং আমি ক্লায়েন্টের সাথে কীভাবে ইন্টারভিউ করবেন সেই বিষয়েও আমি শেয়ার করব আপনাদের সাথে, যে ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তার কাছ থেকে ইনফরমেশান নিতে হয়, কীভাবে তথ্য নিতে হয়। এই কথাগুলো আমরা ক্লায়েন্ট ইন্টারভিউ চ্যাপ্টারে আমরা শেয়ার করব। এরপরে মার্শালিং অফ ফ্যাক্টস, আপনারা জানেন যে ক্লায়েন্টের কাছে যে সমস্ত ইনফরমেশানগুলো নিতে হয়, সেই ইনফরমেশানগুলো আমরা মার্শালিং হলো সাজানো, ফ্যাক্টসগুলো কীভাবে সাজাবেন সেই বিষয়গুলো আমরা শেয়ার করব মার্শালিং অফ ফ্যাক্টস এই চ্যাপ্টারে। এরপরে বলা আছে যে একজন নতুন আইনজীবী যদি হন তাহলে তার মোস্ট ইম্পর্টেন্ট একটা দায়িত্ব আছে যে ম্যানেজমেন্ট অফ ল চেম্বার হলেই হবে না, একটা সুন্দর ল চেম্বার প্রয়োজন হয়। তা সেই নতুন আইনজীবী হিসেবে ল চেম্বারে কী কী থাকা দরকার, বই থাকবে না, চেয়ার থাকবে না, টেবিল থাকবে, কীভাবে দায়িত্ব পালন করবে সেই বিষয়গুলো কিন্তু আমরা শেয়ার করবো এই ম্যানেজমেন্ট অফ ল চেম্বার এই চ্যাপ্টারে। এরপরে বলা আছে যে ইম্পর্টেন্ট টার্মস ইন ক্রিমিনাল ট্রায়াল। অর্থাৎ ক্রিমিনাল মামলাতে অনেকগুলো ইম্পর্টেন্ট টার্মস আছে, আপনাদের জানা আছে। যারা আইনজীবী, যারা ল পড়েছেন তারা জানেন, অবশ্যই জানেন। তারপরে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আপনাদের প্রত্যেকে জানা প্রয়োজন, যেমন চার্জশিট কী, ফাইনাল রিপোর্ট কী, কগনিজেন্স কী, তারপরে এফআইআর কী, এই টার্মগুলো ডিটেলস বলা আছে। সাপ্লিমেন্টারি চার্জশিট, ফার্দার ইনভেস্টিগেশন, এই কথাগুলো কিন্তু এই ইম্পর্টেন্ট টার্মস ইন ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলে থাকি। এরপরে বলা আছে যে 8 নম্বর চ্যাপ্টার কোড স্ট্রাকচার অ্যান্ড পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য ক্রিমিনাল কোর্টস ইন বাংলাদেশ। বাংলাদেশের ক্রিমিনাল কোডগুলো কী কী আপনারা জানেন যে সিএমএম, এডিশনাল সিএমএম, দেন এমএম, এটা মেট্রোতে। আবার জেলাতে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই ট্র্যাকগুলো। তারপরে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ, এগুলো বলা আছে আমাদের কোড স্ট্রাকচারের মধ্যে। আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করতে হবে। এরপরে বলা আছে যে এটা 9 নম্বর চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ, স্টেজ অফ ক্রিমিনাল কেস। একটা ক্রিমিনাল কেসের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন স্টেজগুলো, আমরা এখানে 9টা স্টেজের কথা বলে থাকি। এই 9টা স্টেজ সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তারপরে বলা আছে 10 নম্বর চ্যাপ্টারে বলা আছে ড্রাফটিং অফ ক্রিমিনাল পিটিশনস, অর্থাৎ ক্রিমিনাল কেসে যে সমস্ত পিটিশনগুলো আছে এই পিটিশনগুলো কীভাবে ড্রাফট করবেন, অর্থাৎ একটা আপনি বেল পিটিশন কীভাবে রেডি করবেন, এই বেল পিটিশনটা কেমন করে সুন্দর করে তৈরি করা যায় এই বিষয়ে আপনাদের গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। এরপরে ইনস্টিটিউশন অফ ক্রিমিনাল কেস শুরু হয় কেমনে। আমরা জানি ক্রিমিনাল কেস শুরু হয় থানাতে অথবা কোর্টে। তো এই প্রসিজিওরগুলোকে, মেকানিজমগুলো, অর্থাৎ সিআরপিসির কোন চ্যাপ্টারটি এর সাথে হিট করে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। এরপরে বলা আছে যে ইনভেস্টিগেশন হবে ক্রিমিনাল কেস, অর্থাৎ ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেস দায়ের হলে, থানায় দায়ের হলে কীভাবে সেটা তদন্ত হয়, এই তদন্তের বিষয়গুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা যাবে। এরপরে বলা আছে কগনিজেন্স মানে আমলে নেওয়া। আমরা অনেকেই
এই চ্যাপ্টারটা, অর্থাৎ সিআরপিসির 190 থেকে 199 পর্যন্ত সেখানে যে কথাগুলো বলা আছে কীভাবে কগনিজেন্সটা হয় সেই বিষয়গুলো ডিটেলস আমরা শেয়ার করবো। এরপরে 14 নম্বর পার্টে বলা আছে অ্যাপিয়ারেন্স অফ অ্যাকিউজড, অর্থাৎ আসামির হাজির কীভাবে হয়, অর্থাৎ একটা আসামি হাজির হলে তার কিছু মেকানিজম প্রসিজিওর আছে। এরপরে বলছে যে 15 নম্বর চ্যাপ্টারে বেল এবং বেল বন্ড। আপনারা জানেন যে বেল হলো ক্রিমিনাল কেসের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, অর্থাৎ আমরা অনেকেই শুধু বেল হিয়ারিং করতে চাই, ট্রায়াল করতে চাই না। অর্থাৎ বেলের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, বেল কি, বেল কত প্রকার, বেল হলে বেল না হলে কী করতে হবে, বেল হলে বেল ক্যান্সেল হওয়ার পদ্ধতিগুলো কি, এই বিষয়গুলো সেখানে আলোচনা করা আছে। আমরা আগেই আলোচনা করেছিলাম যে আমরা কোন কোন বিষয়গুলো শেয়ার করব আমাদের চ্যাপ্টারে, অর্থাৎ 16 নম্বর পার্টে আমরা আলোচনা করব চার্জ হিয়ারিং। চার্জ হিয়ারিংয়ের মধ্যে অর্থাৎ ক্রিমিনাল কেস শুরু হয় চার্জ হিয়ারিংয়ের মাধ্যমে, অর্থাৎ একটা ক্রিমিনাল কেস যখন এফআইআর হয়, পুলিশ রিপোর্ট হয়, আসামি উপস্থিত হয়, এরপর থেকে ট্রায়াল শুরু হয় এবং চার্জ হিয়ারিংয়ের মাধ্যমে শুরু হয় এবং শেষ হয় বা জাজমেন্টের মাধ্যমে। আমরা অনেক সময় বলে থাকি যে ট্রায়াল স্টার্ট ফ্রম দ্য মোমেন্ট অফ চার্জ হিয়ারিং অ্যান্ড এন্ডস অ্যাট দ্য টাইম অফ ডেলিভারিং জাজমেন্ট। এরপরে বলা আছে যে 17 নম্বর চ্যাপ্টারে আমরা আলোচনা করবো অ্যাপিয়ারেন্স অফ দ্য উইটনেসেস, অর্থাৎ সাক্ষী আনার কিছু নিয়ম আছে। এই ক্রিমিনাল কেসে সাক্ষী কীভাবে আনতে হয়, সাক্ষীর প্রতি সমন দিতে হয়, নাহলে না আসলে WW দিয়ে উইটনেস ওয়ারেন্ট দিতে হয়, না হলে নন BWW দিতে হয়, অনেক সময় সাক্ষীর মাল প্রয়োগ করতে হয়, অনেক সময় সাক্ষীকে সাজা দিতে হয়। এই সমস্ত বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, অর্থাৎ অ্যাপিয়ারেন্স অফ দ্য উইটনেসেস, অর্থাৎ সাক্ষীকে কীভাবে আদালতের সামনে হাজির করতে হয়। যদি সাক্ষী না আসে তাহলে তো আমরা অনেক সময় কঠিন অর্থাৎ ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু করে থাকি। আমরা 18 নম্বর চ্যাপ্টারে যেটা আলোচনা করব মোড অফ টেকিং এভিডেন্স, এটা বিচারকদের কাজ, কীভাবে সাক্ষী নিতে হয়, মোডটা কী, অর্থাৎ মোড অফ টেকিং এভিডেন্সটা কীভাবে নিতে হয়। এটা যদিও আমাদের বিচারকদের কাজ, তারপর আমার ছেলে মেয়ে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদেরও জানা, বিজ্ঞ আইনজীবীদের জানা উচিত বিচারকরা কীভাবে সাক্ষীগুলো নিয়ে থাকেন, কেননা পরোক্ষভাবে বিচারকদের হেল্প করে থাকে আইনজীবীরা। তা কীভাবে তারা সাক্ষী যখন নেবেন তখন আইনজীবীরা কীভাবে তাকে হেল্প করবেন বা কীভাবে ডকে উঠিয়ে অর্থাৎ সাক্ষীকে এক্সামিন করবেন, এই প্রসিজিওরগুলো তাদেরকে শেয়ার করতে হবে। এরপরে আমরা ক্রিমিনাল কেসের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা বলেছি স্টেজেস অফ ক্রিমিনাল কেসেস ইজ ইম্পর্টেন্ট টপিকস। আরেকটা গুরুত্বপূর্ণ জীবন ট্রায়াল অ্যাডভোকেসিতে এক্সামিনেশন চিফ এবং ক্রস এক্সামিনেশন। দেখেন এরপরে ভিত্তি করে একজন মানুষের শাস্তি হয় অথবা খালাস পায়, অর্থাৎ আপনি চিপ নিলেন সাক্ষী, যে যার সাক্ষী সে চিপ নিল, আর ক্রস করে অপোজিট পার্টি আসামি পক্ষ। তো এই ক্রস করার সময় কিছু নিয়ম আছে, এই ক্রস করার জন্য আমরা সাধারণত আমরা সাইড করেছি যে সিট নেওয়ার সময় 7টা নিয়মের কথা বলি আর ক্রস করার সময় 8টা নিয়মের কথা বলি। এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ট্রায়াল অ্যাডভোকেসি প্রপারলি আপনি ডিল করতে পারবেন আইনজীবীরা। আমরা এরপরে বলেছি যে 20 নম্বর চ্যাপ্টার কমিশন অফ এক্সামিনেশন অফ উইটনেস। অনেক সময় সাক্ষী অসুস্থ, গুরুত্বপূর্ণ সাক্ষী অসুস্থ, এই সাক্ষীকে তার বাড়ি গিয়ে সাক্ষী নেওয়ার সুযোগ আছে কমিশনের মাধ্যমে। তাই এই জন্য ক্রিমিনাল কেসে যদি এরকম সুযোগ থাকে, সিভিল কেসে জানিয়ে আমরা আছে, কিন্তু ক্রিমিনাল কেসেও সুযোগ আছে যে কোনো সাক্ষী যদি অসুস্থ হয় তাহলে ওই সাক্ষী যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তার বাড়ি গিয়ে সাক্ষী নেওয়ার সুযোগের কথা আমরা বলে থাকি। এরপরে 21 নম্বর চ্যাপ্টারে আমরা শেয়ার করবো আপনাদের সাথে যে এক্সামিনেশন 21% অফ 342 এক্সামিনেশন, অর্থাৎ সিআরপিসি 342 ধারার পরীক্ষা। আসামিকে আমরা বলে থাকি ক্রিমিনাল কেসে আসামির কোনো কথা বলার সুযোগ থাকে না। সুযোগ না থাকলেও এরা এই পর্যায়ে এসে আসামিকে যখন পরীক্ষা করা হয় তখন তার কাছে জিজ্ঞেস করা হয় যে আসামি আপনার বিরুদ্ধে এই অভিযোগ ছিল, আপনি এই আকাশটি করেছেন বা এই অপকর্মটি করেছেন। তখন আমরা বলে থাকি যে ক্রিমিনাল কেসে যখন আপনার সাক্ষীদের যখন এরকম হয়, অর্থাৎ আসামি যখন এক্সামিন হয় তখন তাকে বলে থাকি যে আপনার প্রতি এই অভিযোগ ছিল, সাক্ষীরা এই কথাগুলো বলেছে, এখন বলুন আপনি দোষী না নির্দোষ। সে বলে আমি নির্দোষ। যখন নির্দোষ বলবে তখন তাকে আমরা বলি কি আপনি নির্দোষ যে বলবেন এটা কি সাবাস সাক্ষী দিবেন কিনা। তখন আমরা এই 340 এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলে থাকি। আপনারা এই চ্যাপ্টারে যখন আমরা শেয়ার করি তখন ডিটেলস আমরা শেয়ার করব। 22 নম্বর চ্যাপ্টারে যে বিষয়টি শেয়ার করবো সেটা হলো ট্রায়াল অ্যাডভোকেসি আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট বলা হয় ইট ইজ প্লে মেড বাই দ্য লার্নেড লয়ার্স। এখানে পিপি পক্ষ থাকে, আসামি পক্ষ থাকে। আসামি পক্ষরা এই আর্গুমেন্টের সময় কিন্তু সব অ্যাসেসমেন্ট, সব কথাগুলো পূর্বের সমস্ত ইতিহাস কিন্তু তুলে ধরতে হয় এবং সেখানে কিছু নিয়ম আছে। আসামের কেস, বাদীর কেস সব কিছু বলতে হয়, ইনফরমেটিভ কেস বলতে হয়, সেখানে আইনের রেফারেন্স দিতে হয়। অনেক সময় দেখি আমরা অনেক বড় বড় মামলার হিয়ারিং দেখছি, যে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি আর্গুমেন্ট কেমন করতে হয়। বঙ্গবন্ধু কিলিং কেসের আর্গুমেন্ট দেখেছি আমি নিজে বসে, তখন ছাত্র ছিলাম। তো এই আর্গুমেন্ট দেখে কিন্তু অনেক সময় আর্গুমেন্টটা খুব রিস্ক করতে হয়, অনেক পড়াশোনা করতে হয় আইনজীবীদেরকে। এরপরে বলছে অ্যাসেসমেন্ট অফ এভিডেন্স। আপনারা খেয়াল করেন 23 নম্বর চ্যাপ্টারে আমরা অ্যাসেসমেন্ট অফ এভিডেন্সের কথা বলে থাকি। তখন এভিডেন্স কীভাবে অ্যাসেস করতে হয়, অর্থাৎ এফআইআর, ধরেন একটা এফআইআর হলো, আমি এফআইআর দেখে কি শাস্তি দিতে পারবো না। এফআইআরটা আসলে কখন নিতে হয় কখন নিতে হয় না, কোন প্রেক্ষিতে নিতে হয়, মেডিকেল সার্টিফিকেট এটা দিলে কি আমি শাস্তি হবে না। 164 দিলে কি শাস্তি হবে না।
এর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হয়। অ্যাসেসমেন্ট অফ এভিডেন্স, মানে কোন এভিডেন্সের গুরুত্ব কেমন, কোন এভিডেন্সকে কীভাবে মূল্যায়ন করতে হয়, এই চ্যাপ্টারে আমরা সেই বিষয়গুলো পাবো। এরপরে জাজমেন্ট, এই জাজমেন্টে কিন্তু উকিল সাহেবদের কোনো ভূমিকা নাই, আপনাদের হেডার কিছু নাই, আপনারা প্লে করার পরে এটা জজ সাহেব নিজেরা জাজমেন্ট, ম্যাজিস্ট্রেট সাহেব নিজেরা জাজমেন্ট দিবেন। অর্থাৎ আমরা জাজমেন্ট দেওয়ার সময় আমি যখন বিচারক হিসেবে যখন দেখছি, করে বিচারক হিসেবে যখন দেখছি, ম্যাজিস্ট্রেট হিসেবে যখন দেখছি, জাজ হিসেবে যখন দেখছি, তখন দেখছি জাজমেন্ট লেখার সময় আমাদেরকে পুরো রেকর্ডটা পর্যালোচনা করে জাজমেন্ট দিতে হয়। এখানে আইনজীবীদের কথা মনে রাখতে হয়, কারণ যে সাবমিশন রাখছে সেই কথাগুলো তো মনে রাখতে হবে স্বাভাবিক সেন্সে। এরপরে আমরা ডিসপোজাল প্রপার্টি, মানে ক্রিমিনাল কেসে বিভিন্ন মামলাতে অনেক আলামত থাকে, সেই আলামতগুলো নিষ্পত্তি করতে হয়, অনেকগুলো নিয়ম আছে। এই আলামতগুলো নিষ্পত্তি করার সময় কিছু নিয়ম ফলো করতে হয়। এরপরে 26 নম্বর চ্যাপ্টারে কম্পাউন্ডিং অফ অফেন্সেস অ্যান্ড উইথড্রল অফ ক্রিমিনাল কেসেস, খেয়াল করতে হবে। ক্রিমিনাল কেসের কম্পাউন্ড মানে আপোষ করা যায়, উইথড্র করা যায়, এই উইথড্র করার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে। এরপরে 27 নম্বর চ্যাপ্টারে আমরা কি শেয়ার করবো, আপিল, রিভিউ, রিভিশন আর রেফারেন্স একটা টার্ম আছে, এইগুলো আমরা এই চ্যাপ্টারে আমরা শেয়ার করবো। এরপরে আমরা 28 নম্বর চ্যাপ্টারে যেটা শেয়ার করছি সেটা হলো রিকনস্ট্রাকশন অফ রেকর্ড। আপনারা জানেন ক্রিমিনাল কেস অনেক সময় মিসিং যদি হয়, হারিয়ে যদি যায়, নষ্ট হয়, যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে এই ক্রিমিনাল কেসের এই রেকর্ডটা কীভাবে রিকনস্ট্রাকশন করতে হয় সেই বিষয়টি আমরা 28 নম্বর চ্যাপ্টারে আলোচনা করি। এরপরে 29 নম্বরটা হলো কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ অনেক সময় আদালত অবমাননা হয়, আইনজীবীদের আচরণে হয়, সাক্ষীর আচরণে হয়, এই বিষয়গুলো আমরা শেয়ার করব। আপনাদেরকে বলতে চাই যে আমরা এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল আপনাদের সাথে, ক্রিমিনাল অ্যাডভোকেসি প্র্যাকটিস ক্লাসে আমরা এই চ্যাপ্টারগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার হয়তো আমাদের ব্রিটিশ ল একাডেমি এই মানে ভিডিও করার ক্ষেত্রে আমাদেরকে ইনস্ট্রাকশন যেভাবে দিয়েছে সেই হিসেবে সব কথা কিন্তু শেয়ার করা যাবে না। আমি আপনাদেরকে মানে বলবো যে আমার এই শর্ট লেকচারের সাথে সাথে আপনারা বা আমাদের যে আমার 17-18 বছরের টিচিং এক্সপেরিয়েন্সের আলোকে এবং বিচারক জীবন 15 বছর বিচারক জীবনের আলোকে এবং আপনার লয়ার হিসেবে কিছু থাকার কারণে যে আমার এক্সপেরিয়েন্সের প্রেক্ষিতে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমার এই ক্রিমিনাল অ্যাডভোকেসি অ্যান্ড প্র্যাকটিস বইটি আমার লব্ধ জ্ঞান দিয়ে এটা এনরিচ করা। আপনারা এই বইটি কালেকশন করে দিতে পারেন, নিয়ে আমার লেকচারের সাথে মিলিয়ে পড়লে আমি মনে করি বেশি উপকৃত হবেন। আমাদের বইটি পাওয়ার ক্ষেত্রে আমাদের ব্রিটিশ ল একাডেমি এই বইটি পাবলিকেশন করেছে, ব্রিটিশ ল একাডেমিতে আপনারা এটা যোগাযোগ করে দিতে পারেন। পাশাপাশি আপনারা যদি না পান তাহলে সেক্ষেত্রে 01711167435 এই নাম্বারটি আপনারা যোগাযোগ করলে আপনারা এই বইটি আমরা আপনাদের পাঠিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাস ধাপে ধাপে আমরা শুরু করবো, 20টা ক্লাস করবো, এই কামনা করে আপনাদের কাছে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।